আচ্ছা, ট্রেড বা বাণিজ্য শব্দটা শুনলেই মনে হয় বড় বড় দেশের ব্যাপার, তাই না? কিন্তু এটা কিভাবে আমাদের সবার জীবনেই ফায়দা এনে দেয়? অর্থনীতির এই একদম বেসিক আইডিয়াটা কিন্তু সত্যি বলতে আমাদের পুরো দুনিয়াটাকেই চালায়। চলুন আজ দেখে নেওয়া যাক কিভাবে দুটো দেশ বাণিজ্য করে আর অনেকটা ম্যাজিকের মতোই নিজেদের সম্পদ বাড়িয়ে ফেলে। তো আন্তর্জাতিক বাণিজ্য এই বিশাল আইডিয়াটা বোঝার জন্য কিন্তু খুব বেশি দূরে যাওয়ার দরকারই নেই। শুরু করা যাক একেবারে আমাদের নিজেদের সকালের নাস্তা টেবিল থেকে। কখনো কি ভেবে দেখেছেন আপনার প্লেটে যে খাবারটা আছে সেটা আসলে কোথা থেকে এলো? আর ঠিক এখানেই লুকিয়ে আছে একটা দারুণ আইডিয়া, যেটাকে বলে ইন্টারডিপেন্ডেন্স বা পরস্পর নির্ভরতা। দেখুন, আজকের এই মডার্ন দুনিয়ায় কোনো মানুষ বা কোনো দেশই কিন্তু একা একা চলতে পারে না, মানে পুরোপুরি সেলফ সাফিসিয়েন্ট নয়। আমাদের জীবনের প্রায় প্রত্যেকটা জিনিসই এক অদৃশ্য সুতোয় অন্যদের সাথে বাঁধা। ধরুন আপনার সকালের কফি কাপটার কথা। কফির দানাগুলো হয়তো এসছে সেই কলম্বিয়া থেকে, চিনিটা এসছে ব্রাজিল থেকে, আর হাতে যে স্মার্টফোনটা সেটার তো কোনো কথাই নেই, তার একটা পার্টস এসছে বিশ্বের ডজন ডজন দেশ থেকে। মানে আমাদের প্রতিদিনের জীবনটাই কিন্তু এই বাণিজ্যের ওপর নির্ভর করে চলছে। আর এই যে অর্থনৈতিক সম্পর্কের একটা নেটওয়ার্ক, এটাই কিন্তু আমাদের আজকের এই মডার্ন লাইফস্টাইলকে পসিবল করেছে। কারণটা খুব সিম্পল, কোনো একটা দেশ সবকিছু নিজে বানাতে পারে না বা সবকিছু দক্ষভাবে বানাতে পারে না। তাই তো নিজেদের প্রয়োজন মেটানোর জন্য দেশগুলো একে অন্যের উপর নির্ভর করে। আচ্ছা, তাহলে আসল প্রশ্নটা হলো, দেশগুলো কেন বাণিজ্য করে? এর সবচেয়ে সহজ আর প্রথম উত্তরটা দিয়েছিলেন অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ। আর এই ধারণাটাকে বলা হয় অ্যাবসলিউট অ্যাডভান্টেজ বা পরম সুবিধা। একদম সহজ করে বললে এর মানে হলো একটা দেশ অন্য দেশের চেয়ে কম রিসোর্স, মানে কম সময় বা কম শ্রম ব্যবহার করে কোনো একটা জিনিস বেশি পরিমাণে বানাতে পারে। মানে তারা ওই জিনিসটা বানাতে সবচেয়ে বেশি প্রোডাক্টিভ। যেমন ধরুন, সৌদি আরব খুব সহজে তেল তুলতে পারে, যা অন্য অনেক দেশের জন্য প্রায় অসম্ভব। এটাই তেলের ক্ষেত্রে তাদের অ্যাবসলিউট অ্যাডভান্টেজ। চলুন একটা উদাহরণ দেখি। ধরুন ভারত আর আমেরিকা দুটো দেশই কাপড় আর মেশিন বানায়। এখন টেবিলটা দেখুন, 10 দিনের শ্রম দিয়ে ভারত বানাতে পারে 20 ইউনিট কাপড়, যেখানে আমেরিকা পারে মাত্র 10 ইউনিট। আবার অন্যদিকে আমেরিকা একই শ্রম দিয়ে 20টা মেশিন বানাতে পারে, যেখানে ভারত পারে মাত্র 4টা। এখানে ছবিটা কিন্তু একদম পরিষ্কার, তাই না? কাপড় বানাতে ভারত এগিয়ে আর মেশিন বানাতে আমেরিকা। তো এর লজিক্যাল আউটকামটা কি? খুবই সিম্পল। ভারত কাপড় বানাবে আর আমেরিকা বানাবে মেশিন। তারপর তারা একে অপরের সাথে বাণিজ্য করবে। এতে দুজনেরই লাভ। একটা সহজ, পরিষ্কার উইন উইন সিচুয়েশন। কিন্তু এখানেই গল্পে একটা টুইস্ট আসে। আচ্ছা ভাবুন তো, যদি এমন হয় যে একটা দেশ কাপড় আর মেশিন দুটোই অন্য দেশের চেয়ে ভালো বানাতে পারে, মানে সবকিছুতেই সে বেশি প্রোডাক্টিভ, তখন কি তার বাণিজ্য করার কোনো দরকার আছে? এই প্রশ্নটাই আমাদের নিয়ে যাবে আরও ইন্টারেস্টিং আর পাওয়ারফুল একটা আইডিয়ার দিকে। আগের স্লাইডের ওই কঠিন প্রশ্নটার উত্তর লুকিয়ে আছে আরেকজন বিখ্যাত অর্থনীতিবিদ ডেভিড রিকার্ডোর একটা যুগান্তকারী আইডিয়ার মধ্যে। আর এই আইডিয়াটা বাণিজ্যের পুরো ধারণাটাই বদলে দিয়েছে। এটাই হলো আসল জাদু, কম্প্যারেটিভ অ্যাডভান্টেজ বা তুলনামূলক সুবিধা। আর এই কম্প্যারেটিভ অ্যাডভান্টেজ বুঝতে হলে আমাদের গল্পের হিরোর সাথে পরিচিত হতে হবে। তার নাম হলো অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয়। জিনিসটা কি? ধরুন আপনার কাছে 1 ঘন্টা সময় আছে। আপনি পড়াশোনা করতে পারেন, আবার মুভিও দেখতে পারেন। যদি পড়াশোনা করেন তাহলে মুভি দেখার সুযোগটা ছাড়তে হলো, তাই তো? এই যে ছেড়ে দেওয়ার সেরা বিকল্পটা, এটাই হলো আপনার অপরচুনিটি কস্ট। আর বিশ্বাস করুন, বাণিজ্যের আসল লাভটা বোঝার জন্য এই আইডিয়াটাই সবথেকে জরুরি। তাহলে অ্যাবসলিউট আর কম্প্যারেটিভ অ্যাডভান্টেজের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়? দেখুন, অ্যাবসলিউট অ্যাডভান্টেজ প্রশ্ন করে কে সবচেয়ে ভালো বানাতে পারে, মানে কার প্রোডাক্টিভিটি বেশি। কিন্তু কম্প্যারেটিভ অ্যাডভান্টেজ প্রশ্ন করে কে সবচেয়ে কম স্যাক্রিফাইস করে বা সবচেয়ে কম সুযোগ ব্যয় করে বানাতে পারে। আর বাণিজ্যের আসল ড্রাইভিং ফোর্স কিন্তু এই দ্বিতীয় প্রশ্নটাই। আচ্ছা, থিওরি তো অনেক হলো। চলুন এবার একটা বাস্তব উদাহরণ দিয়ে পুরো ব্যাপারটা ভেঙে দেখি। ফ্র্যাঙ্ক আর রোজের এই গল্পটা শোনার পর দেখবেন সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে গেছে। তো আমাদের গল্পে আছে দুজন, ফ্র্যাঙ্ক আর রোজ। তারা দুজনেই আম আর আলু উৎপাদন করে। টেবিলটা ভালো করে দেখুন, রোজ কিন্তু আম আর আলু দুটোই ফ্র্যাঙ্কের চেয়ে বেশি উৎপাদন করতে পারে। তার মানে রোজের দুটো জিনিস বানানোর ক্ষেত্রেই অ্যাবসলিউট অ্যাডভান্টেজ আছে। তাহলে প্রশ্নটা আবার আসছে, তাদের কি বাণিজ্য করার কোনো দরকার আছে? আর এখানেই আসছে অপরচুনিটি কস্টের সেই ম্যাজিক। চলুন হিসাব করে,
একটা আম বানাতে গেলে ফ্র্যাঙ্ককে 4টা আলু উৎপাদনের সুযোগ ছাড়তে হয়, মানে তার অপরচুনিটি কস্ট হল 4টা আলু। অন্যদিকে রোজ একটা আম বানাতে গেলে মাত্র 2টো আলু উৎপাদনের সুযোগ ছাড়ে। তাহলে বলুন তো, আম বানানোর জন্য কে কম স্যাক্রিফাইস করছে? অবশ্যই রোজ। তাই আম উৎপাদনে রোজের আছে কম্প্যারেটিভ অ্যাডভান্টেজ। তাহলে এখন সিদ্ধান্ত নেওয়াটা খুব সহজ। যেহেতু রোজ কম স্যাক্রিফাইস করে আম বানাতে পারে, তাই রোজের উচিত শুধু আম উৎপাদনে মনোযোগ দেওয়া, মানে স্পেশালাইজ করা। আর উল্টো দিকে ফ্র্যাঙ্কের উচিত আলু উৎপাদনে স্পেশালাইজ করা, কারণ আলু বানাতে তার অপরচুনিটি কস্ট রোজের চেয়ে কম। এবার দেখুন স্পেশালাইজেশন আর ট্রেডের পর কি ম্যাজিকটা হলো। বাণিজ্যের আগে ফ্র্যাঙ্ক আর রোজ যা উৎপাদন করত নিজেরাই তা ভোগ করত, কিন্তু বাণিজ্যের পর দেখুন দুজনেই আগের চেয়ে বেশি আম আর বেশি আলু ভোগ করতে পারছে। এটা এমন একটা পরিমাণ যা একা একা উৎপাদন করা তাদের পক্ষে সম্ভবই ছিল না। এই যে লাভটা হলো, সেটা এই চার্টে একদম পরিষ্কার দেখা যাচ্ছে। দেখুন, বাণিজ্যের পরে ফ্র্যাঙ্ক আর রোজ দুজনেরই আমের পরিমাণ বেড়ে গেছে, মানে এখানে কেউ হারেনি। এটা একটা পারফেক্ট উইন উইন সিচুয়েশন। তাহলে সবচেয়ে বড় শিক্ষাটা কি? এটাই যে স্পেশালাইজেশন আর ট্রেড মানুষকে তার নিজের প্রোডাক্টিভিটির যে সীমাবদ্ধতা তার বাইরে যেতে সাহায্য করে। এটাই কম্প্যারেটিভ অ্যাডভান্টেজের আসল শক্তি। ফ্র্যাঙ্ক আর রোজের এই সহজ গল্পটা তো বুঝলাম। চলুন এবার এটাকে আমাদের বাস্তব দুনিয়ার সাথে মিলিয়ে দেখি। ফ্র্যাঙ্ক আর রোজের গল্পের মতোই বাস্তব জগতেও দেশগুলো ঠিক এভাবেই কাজ করে। যেমন ধরুন কলম্বিয়া, তাদের আবহাওয়া কফি চাষের জন্য দারুণ, তাই তারা কম খরচে ভালো কফি উৎপাদন করতে পারে। এটা কফিতে তাদের কম্প্যারেটিভ অ্যাডভান্টেজ। অন্যদিকে আমেরিকা টেকনোলজি আর পুঁজির কারণে হাইটেক ইলেকট্রনিক্স বানাতে পারদর্শী। এখন বাণিজ্যের ফলে আমেরিকানরা কলম্বিয়ার দারুণ কফি পায়, আর কলম্বিয়ার মানুষ পায় লেটেস্ট টেকনোলজি। সবাই লাভবান। এই কথাটা বাণিজ্যের মূল স্পিরিটটাকে খুব সুন্দরভাবে তুলে ধরে। বাণিজ্য কিন্তু কোনো জিরো সাম গেম নয়, যেখানে একজনের জয়ে অন্যজনের হার হয়। এটা বরং পুরো অর্থনৈতিক পাইটাকেই বড় করে তোলে, যাতে সবাই আগের চেয়ে বড় একটা অংশ পেতে পারে। তাহলে পুরো আলোচনার মূল কথাটা কি দাঁড়ালো? এটাই যে যখন দেশগুলো তাদের কম্প্যারেটিভ অ্যাডভান্টেজের ওপর ভিত্তি করে স্পেশালাইজ করে এবং তারপর একে অপরের সাথে বাণিজ্য করে, তখন সবার জন্যই আরও বেশি সম্পদ আর মূল্য তৈরি হয়। তবে আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আমরা তো দেখলাম বাণিজ্য কিভাবে সবার জন্য সম্পদ তৈরি করে, কিন্তু এর কি কোনো নেতিবাচক দিক নেই, বা কোনো লুকানো খরচ? যেমন কোনো একটা বিশেষ শিল্পের কর্মীরা যদি এর ফলে চাকরি হারান? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা আমাদের আরও গভীরভাবে ভাবতে শেখায়।